পার্থ ভৌমিক না অভিষেক ব্যানার্জি? একটা লোকসভা নির্বাচন যেটাই আমাদের কাছে সর্বোচ্চ পর্যায়ে নয়, গদ্দারিতে দুজনে দুজনকে টপকে যায়। একে ব্র্যান্ড বুদ্ধর ইমেজ, তড়িৎ তোপদার রঞ্জিত কুন্ডু, সুভাষ চক্রবর্তী, অমিতাভ নন্দী সংগঠিতভাবেও ভাটপাড়ায় অর্জুন সিংকে হারাতে পারেননি। তার চলে যাওয়াটা একটা ধাক্কা ছিল। তখন আপনাদের দলের বিধায়ক, মন্ত্রী, সাংসদ, কাউন্সিলর এদের আবার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে না তো? যেটা 19 সালের পর দম আটকে আসছিল, দলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, সবাই সারিবদ্ধ হয়ে বিজেপিতে চলে গেলেন। এখন যারা নেতা মন্ত্রী আছে সবার নিঃশ্বাস ঠিকঠাক চলছে তো? আর যদি কোনোদিন একে চলে আসে তারপরে তৃণমূল কংগ্রেস ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে। এবার নাকি তৃণমূলের বহু কর্মী সমর্থক তারা তৃণমূলের টেন্টে বসেছেন, তারা মিছিলে হেঁটেছেন, কিন্তু ভোটটা দেওয়ার সময় পদ্ম ফুলে দিয়েছেন। যে যে সকল মানুষ নিজের স্বার্থে রাজনীতি করে সেই মানুষের যাই পাক সম্মানটা পায় না। আর সম্মান গড়তে বা ভরসা করতে অনেকগুলো বছর সময় লাগে, ভাঙতে একটা মুহূর্ত। তবে ভারতবর্ষের গণতন্ত্রের জন্য দুজনই ভয়ানক। আপনারা দেখছেন এই কালের টক শো হার্ড টক, সঙ্গে শোভন। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তৃণাঙ্কুর, এই কালে স্বাগত। নমস্কার আপনাদের সকল দর্শকদের, আপনাকে অনেক শুভেচ্ছা। রাত পোহালি কাউন্টিং, গোটা দেশের এখন নজর একটাই দিকে। আপনি রাজ্য তৃণমূলের একটা বড় জায়গায় রয়েছেন, একটা উইংস ছাত্র পরিষদ, সেই রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হিসাবে প্রথমেই আমরা তৃণাঙ্কুরের থেকে জেনে নেব লোকসভা ভোটে 42টা আসনে এবার কি ফল হতে চলেছে। দেখুন, ফল ফলার মালিক তো আমি নই, বা অত প্রেডিকশন করাও কঠিন। বেসিক্যালি যাদের প্রেডিকশনরা দেখছেন এরা মানে পারচেজড বা পলিটিক্যালি বায়াসড হয়ে এরা সমীক্ষা করছে। কিন্তু আমি 41টা কেন্দ্রে আমি যাওয়ার সুযোগ হয়েছে, একটা কেন্দ্রে পারিনি শারীরিক অসুস্থতায়। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে তৃণমূল কংগ্রেস খুব ভালো রেজাল্ট করবে, এবং বিভিন্ন মিডিয়া থেকে যা যা আপনারা দেখেছেন, হাইয়েস্ট যারা দিয়েছে তাদের থেকেও বলছে তৃণমূল কংগ্রেস অনেক বেটার রেজাল্ট করবে। আমাদের যদি গ্রাউন্ড রিয়েলিটি আমরা বুঝি এবং মানুষের সঙ্গে আমাদের যা যোগাযোগ, যে যোগাযোগের জন্য আমরা তৃণমূল দলটা মানুষের এত কাছের, সেটা যদি সত্যি হয় তবে বলতে পারি তৃণমূল কংগ্রেস অনেক ভালো রেজাল্ট করছে। গতবারের থেকে আসন কতটা বাড়বে, অ্যাপ্রক্স কি হতে পারে? নিশ্চিতভাবে বাড়বে, গতবারের থেকে বেশ ভালো সংখ্যাই বাড়বে। যদি আমি গতবারের হিসাবে আসি, দেখুন এভাবে আমার সংখ্যাটা বলা উচিত নয়, কিন্তু তবুও আপনারা যেহেতু জোর করছেন বলি, যদি খুব খারাপ হয় তবুও 26-28টার তলে নামার কথা নয়, আর অ্যাভারেজে আমরা 30-32টা আশা করতেই পারি। এবার ব্যারাকপুর আমরা দেখেছি যে তৃণাঙ্কুর ভট্টাচার্য নিজেও যেহেতু ব্যারাকপুরের ভূমিপুত্র, হালি শহরে বাড়ি, এবং তিনি এবার লোকসভা ভোটে অধিকাংশ সময়টা ব্যারাকপুরে দিয়েছেন, এবং তার যে টিম টিম তৃণাঙ্কুর আমরা বলি, তৃণমূল ছাত্র পরিষদের একটা বড় ভূমিকা আমরা এবারের ভোটে, লোকসভা ভোটে দেখেছি। 42টা কেন্দ্রেই দেখেছি, কিন্তু বিশেষ করে বেশি সক্রিয়তা আমরা চোখে পড়েছে ব্যারাকপুরে। তো তৃণমূল ছাত্র পরিষদ এই যে ডোর টু ডোর ক্যাম্পেইন করেছে, এই যে এই হোমওয়ার্কটা, এটা নিয়ে যদি একটু বলেন। দেখুন, এটা বলতে পারেন যে সারা বাংলা জুড়েই সবাই করেছে, আর আমি টিম তৃণাঙ্কুর বললে আলাদাভাবে কিছু নেই, এটা টিম তৃণমূল ছাত্র পরিষদ বলতে পারেন, বা প্রাথমিক যেভাবে সারা বছর ধরে ছাত্র যুবদের সঙ্গে মেশেন, তার প্রতি একটু আলাদা ভালোবাসা বা দুর্বলতা তো রয়েছেই তৃণমূল ছাত্র পরিষদ, এই নিয়ে তো কোনো দ্বিধা নেই। তাই ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে ওরা আর পথে ছিল, এবং নিশ্চিতভাবে প্রায় 80% বাড়ি ওরা কভার আপ করতে পেরেছে, বাড়ি বাড়ি গেছে, মানুষের সুবিধা অসুবিধা শুনেছে, এবং সেই অসুবিধাগুলো শুনে যেখানে প্র্যাকটিক্যাল প্রবলেম মনে হয়েছে সেগুলো চেষ্টা করেছে যথাসম্ভব মানুষের সেই সমস্যাগুলো মেটানোর। নিশ্চিতভাবে এটা ভালো ডিরেকশন তো পড়েই অবশ্যই। আর এটা তো আনডাউটেডলি বলতে পারি যে প্রাথমিক এমন একটা নাম, যে নামটাকে 8 থেকে 80 সবাই বলে ভালোবাসে। তো তিনি তার সদা হাস্যমুখী চেহারা, সদা হাস্যমুখী ছবি, এবং তিনি যেভাবে সারা বছর ধরে থাকেন, তো তার প্রভাব পাওয়া গেছে। আর ব্যারাকপুর তো আমার নিজের লোকসভা কেন্দ্র, আমারও তো একটা দায়বদ্ধতা রয়েছে দলের প্রতি, তাই সব জায়গা করলেও এই ব্যারাকপুরে নিশ্চিতভাবে সময়টা অনেকটাই বেশি দিয়েছি। আমি সৌভাগ্যবান যে প্রাথমিক মহাশয়
আমাদেরকে ফ্রি হ্যান্ডে কাজ করার সুযোগ দিয়েছেন, এটা খুব একটা বড় ব্যাপার। আমি দেখেছি যেমন অনেক সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে তাকে যখন বলতে গেছি তিনি আমাকে সাহস দিয়ে বলেছেন, তোর সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, তোরা তোদের মতন কর, তোদের মতন নে, যদি একান্ত কোনো জায়গায় আটকে যাস তবে সেখানে আমাকে বলিস, নাহলে আমাকে বলার দরকার নেই, তোরা তোদের মতন নে। তো এই একটা স্বাধীনতা, এই স্বাধীনতার একটা বড় প্রত্যাশা থাকে, প্রত্যাশার একটা চাপও থাকে যে আমি যেটা করছি বা আমরা যেটা করছি সেটা যেন কোনোভাবে ব্যাকফায়ার না করে বা তার কোনো ক্ষেত্রে খারাপ না হয়। আর এটাও ঘটনা যে আমি প্রায় অনেকদিন রাজ্য রাজনীতি করছি, আজ রাজ্যের সভাপতি 5.5 বছর হলো, তার আগে হয়তো 2.5 বছর মতন রাজ্যের জেনারেল সেক্রেটারি ছিলাম। কিন্তু সাংগঠনিক রাজনীতি আর নির্বাচনী রাজনীতি দুটো আলাদা। আমি খুব সৌভাগ্যবান যে আমি এবারে এত ডিপে ঢুকে লোকসভা নির্বাচনের মতন একটা নির্বাচন করার সুযোগ পেলাম, যেখানে এতগুলো মিউনিসিপ্যালিটি, এতগুলো পঞ্চায়েত, তাদের বিভিন্ন নেতৃত্ব, তাদের সঙ্গে কথা বলার, কথা বলে কাজ করা, তাদের সুবিধা অসুবিধা দেখা, এতগুলো প্রচার অভিযান চালানো, এবং এবং আমাকে বরাবর মাথায় রাখতে হয়েছে যে আমরা যার হয়ে প্রচার করছি তিনি প্রাথমিক তার ব্যক্তিত্বটা মানুষের কাছে খুব কাছে। তিনি বরাবরই বলেছিলেন এমন কোনো ভাবে যেন কিছু না হয় যেটাতে পলিটিক্যাল ফায়দা হলেও কোনোভাবে মানুষের কাছে খারাপ বার্তা যায় বা ওনার নিজের বিবেকের কাছে খারাপ বার্তা যায়। তো সেইগুলো ভেবে আমাদের করতে হয়েছে, কেন আমাদের বরাবরই একটা সন্দেহ ছিল আমাদের যিনি অপোজিশন আছেন তিনি বেল্ট অনেক ক্ষেত্রে নামবেন, তিনি তার মতো নেমেছেন, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমাদের অস্ত্র ছিল যে সৌজন্যবোধ, আমরা সেটা করেছি। এবং আপনি ভার্চুয়াল বা অ্যাকচুয়াল কোনো প্রচারের মধ্যেই দেখবেন আমরা অপোজিশনকে কোনো ক্ষেত্রে ছোট করে কোনো প্রচার করিনি। আমরা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন গুলো করেছি, অনেক জায়গা ছিল অনেক কিছু করার, কিন্তু আমরা নেগেটিভিটি গুলোর দিকে তুলে ধরিনি, আমরা পলিটিক্যাল লড়াইটা পলিটিক্যালি লড়েছি, এটা একটা বড় বিষয় ছিল। আমরা হয়তো অনেক ক্ষেত্রেই পেরেছি, এবং এটা আজকে শুনতে ভালো লাগছে যে নির্বাচন হয়ে যাওয়ার পর তো বোঝা যায় যে কতটা করতে পেরেছি, কোনটা পারিনি। ফুল টিম প্রাথমিকের জন্য যেভাবে করেছে, মানে আমি কাঁচরাপাড়া থেকে টিটাগড় অব্দি বলবো, দেখুন সবার রেজাল্ট তো সমান হবে না, কারোর একটু বেশি ভালো হবে, কারোর হয়তো একটু খারাপ হবে, কিন্তু ওভারঅল সবাই যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক প্রাথমিকের এই নির্বাচনে লড়েছেন এবং তাদের সেরাটা দিয়েছেন, তাদেরকে হ্যাটস অফ। বোধহয় প্রাথমিক বলে এটা সম্ভবপর হলো। আমি নিশ্চিত প্রাথমিক মহাশয় শুধু জিতবেন না, প্রচুর ভোটে জিতবেন। আর এই নির্বাচনে প্রাথমিক মহাশয় এবার বা তৃণমূল কংগ্রেস, আমি বিশ্বাস করি অন্তত 80 থেকে 90% মানুষের কাছাকাছি পৌঁছে গেছিল। সে মাইক মিটিং হতে পারে, সে মিছিল হতে পারে, বা ডোর টু ডোর ক্যাম্পেইন হতে পারে, কম করে 90% মানুষের কাছে, ইন্ডিভিজুয়াল মানুষের কাছে তৃণমূল কংগ্রেস পৌঁছেছে। এবং সেই পৌঁছানোর ফলে তো প্রাথমিক মহাশয় যদি লাখ ভোটের কাছাকাছি হয়ে যেটা আমি অবাক হব না। রেজাল্ট খুবই ভালো হবে, খুব খারাপ হলে 50-60 হাজার। ছাত্র যুবরা সবসময় যে কোনো নির্বাচনে একটা বড় ভূমিকা নেয়, এবারও আমরা সেটা দেখলাম। কিন্তু কোথাও কি দেখা গেল না যে ছাত্র সংগঠন যতটা অ্যাক্টিভ সেই তুলনায় তৃণমূল যুব সংগঠন নিয়মান প্রচারে নেই? এটা আমরা আগেও দেখেছি, দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিছনে তৃণাঙ্কুরকে ছুটতে দেখেছি আমরা, সেখানেও যুবর অস্তিত্ব প্রায় খুঁজে পাইনি আমরা। কিভাবে ব্যাখ্যা করবেন এটা? না না না, আমার মনে হয় না। আসলে হয়তো এই ক্ষেত্রে এখানে যুবর কমিটি সেভাবে হয়নি বলে মনে হতে পারে। আসলে পুরোটাই তো তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদের একটা সুবিধা আছে, তার একটা আলাদা পতাকা আছে, আলাদা আইডেন্টিটি আছে। প্রত্যেক সংগঠনই নিজের শেয়ারা দিয়ে কাজ করেছে। ছাত্ররা তো করেছেই, ছাত্র যুব আমরা তো এক কলমে উচ্চারণ করি। তো আপনি নিশ্চিতভাবে বলতে পারেন যে এটা তৃণমূল কংগ্রেসের জয়, এবং তৃণমূল কংগ্রেসের সকল শাখা সংগঠন একসঙ্গে ঐক্যবদ্ধ পরিবার হয়ে কাজ করেছে। লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রে যদি তৃণমূল প্রার্থী জিতে যান, তাহলে একটা উপনির্বাচনের জায়গা হবে, নৈহাটির বিধায়ক পদ খালি হবে। আমরা শুনছি রাজনৈতিক মহলের একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে নৈহাটির তৃণমূল প্রার্থী হিসাবে তৃণাঙ্কুর ভট্টাচার্যের নাম উঠে আসছে, কি বলবেন? আমার এমন কিছু এখনো জানা যায়নি। দেখুন, সবাই সবাইকে অনেককে হয়তো ভালোবাসে, তারা তাদের মতন করে বলে, বাট আমার মনে হয় দলের একটা নির্দিষ্ট সিস্টেম আছে, নির্দিষ্ট ডেকোরাম আছে, আমাদের সবার তার মধ্যে থাকাই ভালো, কারণ দলের সার্বিক উন্নয়ন এখানে হয়, সেক্ষেত্রে হয়। এবং এই বিষয়ে ভাবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, এবং স্বয়ং পার্থভৌমিক মহাশয় আছেন। আর যদি আমার ক্ষেত্রে বলেন, আমার বয়স পড়ে রয়েছে, এখন অনেক সময় আছে, কোনো কিছুর মধ্যে দিয়ে আমার কোনো কিছুর মধ্যে তাড়াহুড়ো নেই। আর এটা কমপ্লিটলি দলের ইন্টারনাল ম্যাটার, আমার মনে হয় এটা আপনার আমার কারোর হাতে নেই। আর এই বিষয়গুলো নিয়ে আলোচনার কোনো মানে হয় না, সময় বাকি কথা বলে।
আমি শুধু এটুকুনি বলতে পারি, যেই আসুক, যারাই করুক, যেভাবে প্রাথমিকের ইলেকশনের জন্য তৃণমূল ছাত্র পরিষদ, ছাত্র যুবরা পথে নেমেছে, যেই ক্যান্ডিডেট হবে ছাত্র যুব বা তৃণমূল কংগ্রেস সবাই একসঙ্গে হয়ে তারাই লড়বে এবং বিপুল ব্যবধানে জিতবে। রাজনীতিতে প্রত্যেকের একটা নিজস্ব অ্যাম্বিশন থাকে, নিজস্ব ভাবনা থাকে রাজনীতিতে। তৃণাঙ্কুর ভট্টাচার্য 6 বছরের বেশি সময় তিনি ছাত্র সংগঠনের একদম শীর্ষে রয়েছেন এবং সাফল্যের সঙ্গে দায়িত্ব সামলাচ্ছেন। তৃণাঙ্কুর ভট্টাচার্যের ব্যক্তিগত অ্যাম্বিশন কি? সাংগঠনিক দায়িত্ব নেওয়া, না ভোট রাজনীতিতে পা দেয়া? ব্যক্তিগত তৃণাঙ্কুর ভট্টাচার্যের অ্যাম্বিশন কি? দেখুন, যেহেতু আমার বয়সটা এখনো তুলনামূলকভাবে কম, আমার হাতে সবকিছুরই এখন অব্দি অপশন আছে। এটা তো ঘটনা, প্রাথমিকভাবে এটা তো ঘটনা যে আমরা যারা সংগঠনের সঙ্গে যুক্ত থাকি, মানে আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন, তবে যেহেতু এতদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া, তাই সংগঠনের কোচবিহার থেকে কাকদ্বীপ প্রত্যেকের প্রতি একটা দায়বদ্ধতা আছে আমাদের। এবং আমার প্রচুর ছাত্রছাত্রী বন্ধুরা বা তৃণমূল ছাত্র পরিষদ বা আমাদের সমবয়সী যারা রাজনীতি করছি আমরা একসঙ্গে, তারা একটা জেনারেশন। আমরা বিশ্বাস করি তারা একে 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 করে সবাই আগামী দিনে রাজনীতি স্ট্যান্ড করব। এবং নিশ্চিতভাবে শুধু আমি না, আমার মতন যারাও রয়েছে তারা কেউ কাউন্সিলর হবে, যেটা প্রচুর হয়েছে এবার, কেউ পঞ্চায়েত মেম্বার হবে, কেউ পঞ্চায়েত সমিতির সভাপতি হবে, যেগুলো অলরেডি হতে দেখছেন। এবং বিশ্বাস করি আগামী দিন এর মধ্যে থেকেই ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান, এমএলএ, এমপিরা উঠে আসবে। তার মতো একটা পলিটিক্যাল জেনারেশন আমি বিশ্বাস করি 5-10 বছরের পরের জেনারেশনটা নিশ্চিতভাবে আমরা যারা উঠে আসছি তাদের ক্ষেত্রে থাকবে। তাই জীবনে সবটাই প্রয়োজন না, নিশ্চিতভাবে একদিন কোনো দিন এমএলএ হবো স্বপ্ন দেখি, মন্ত্রী হবো স্বপ্ন দেখি, এমপি হবো স্বপ্ন দেখি, এগুলো সব পলিটিক্সে থাকতে থাকতে হয়ে যায়, জানেন তো। মানে সবকিছু যদি মনে করি এবং আজকেই চাই, সেটা হয় না। বিশ্বাস রাখি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, বিশ্বাস রাখি আমার নেতা ছাত্র যুব নয়নমণি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি। আজকে এই দেবাংশুর টিকিট পাওয়াটা, শুধু দেবাংশুর টিকিট নয়, আমি আগেও বলেছিলাম এটা শুধু আমাদের জেনারেশনের টিকিট। আমি তাদের উপর ভরসা রাখি, বিশ্বাস রাখি, নিশ্চিতভাবে যখন সময় হবে সবকিছুই হবে। তবে একটা কথা বলতে চাই এবং বলতে পারি, আমরা যারা সংগঠন করি, মাটি কামড়ে পড়ে থাকি, সকাল থেকে রাত অব্দি মাঠে ময়দানে থাকি, তাদের সংগঠনের প্রতি একটু আলাদা দুর্বলতা থাকে এবং তাদের যে টিম তাদের সঙ্গে সঙ্গে উঠে আসে তাদের প্রতি আলাদা দায়বদ্ধতা কোনোভাবে অস্বীকার করে শুধুমাত্র নিজের কেন্দ্রিক রাজনীতি করা যায় না। প্রণব মুখোপাধ্যায়, মুকুল রায়, পার্থ ভৌমিক, যাদেরকে আমরা কিং মেকার বলে জানি, যাদের হাত দিয়ে প্রচুর জনপ্রতিনিধি তৈরি হয়েছে, নেতা তৈরি হয়েছে। আমরা তৃণাঙ্কুরকেও দেখেছি এই অল্প বয়সের মধ্যে, লাস্ট 5-6 বছরে প্রচুর ছাত্র নেতা যেমন তৈরি হয়েছে, তৃণাঙ্কুরের হাত ধরে সাম্প্রতিককালে আমরা দেখেছি মৌমিতা, পার্থ সাহা, এরা ভোটের রাজনীতিতে প্রবেশ করেছে এবং তৃণাঙ্কুরের সেক্ষেত্রে একটা ভূমিকা ছিল বা আছে। সম্প্রতি হালিশহরে চেয়ারম্যান হয়েছেন শুভঙ্কর ঘোষ সোনাই, তারও ছাত্র রাজনীতি থেকেই উত্থান। তো কি কি বলবেন? দেখুন, আমি একটা কথা মনে করি যে কাউকে কিছু করিয়ে দেওয়া যায় না, জানেন তো। সবার যার যোগ্যতা থাকে সে হয়, যার যোগ্যতা নেই বা একটা লেভেলে সে শুধু হয়তো যোগ্যতা আছে কিন্তু মানসিক স্থিতিবস্থা সে অবস্থায় নেই, তবে তারা ধরে রাখতে পারে না। পলিটিক্সে এই নিজের ফ্রাস্ট্রেশন গুলো নিজেকে সামলানো, নিজেকে নিজের মতন মোটিভেটেড করে, এটা ভীষণভাবে দরকার। কেন, রাজনীতির সর্বদা সময়টা এক যায় না, কখনো ভালো কখনো খারাপ। তো সেই ভালো এবং খারাপ সময়, ভালো সময় এমন কিছু করা নয় বা খারাপ সময় ভেঙে পড়া নয়, এটা রাজনীতির খুব বড় একটা শিক্ষা। এবং তার সঙ্গে রাজনীতি করতে গেলে লাগে একটা কঠোর পরিশ্রম এবং নিজের সর্বস্বটুকু দেওয়া। সেইভাবে যারা ধরে রাখতে পারে তারা রাজনীতিতে স্টেবল হয়। আপনি কজনের নাম করলেন, আবার এমন অনেক জনের নাম আছে যারা হয়তো আপনি করতে পারলেন না, আপনি চেনেন না। সারা বাংলা জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাত্র যুবর মেন্টার হওয়ার পর থেকে এই সংখ্যাটা অনেক বেড়েছে এবং আগামী দিনে অনেক বাড়বে। আমি বিশ্বাস রাখি আমরা আজকের পলিটিক্স করছি না, যারা ছাত্র রাজনীতি করি তারা আজকের নেতা নয়, তারা ভবিষ্যতের নেতা। আর ছাত্র রাজনীতি হচ্ছে রাজনীতিবিদ তৈরির একটা কারখানা বলতে পারেন। আমি বিশ্বাস রাখি, আমি আমার অনেক সহযোদ্ধারা আছে যারা নিজের নিজের জেলায়, নিজের নিজের এলাকায় যথেষ্ট সুনামের সঙ্গে রাজনীতি করছে এবং আগামী দিনে নিশ্চিতভাবে বলতে পারি আমার একটা স্বপ্ন ছিল একসময়, এই কথা আপনি বললেন সেটা কিছুটা ঠিকই। আমরা শুনতাম প্রিয় সুব্রত জ্যোতি, এবং আমি অনেক আমার অভিভাবকদের শুনেছি তারা তাদের সঙ্গে আমলে রাজনীতি করতো। অশোক দেব, তাদের প্রোডাক্ট, প্রিয়দার প্রোডাক্ট বা সুব্রতদার প্রোডাক্ট বা অশোকদার প্রোডাক্ট। আমি নিশ্চিতভাবে চাইবো আজ থেকে 40-50 বছর পর যদি আমার সঙ্গে থাকা রাজনীতি করা ছেলে মেয়েগুলো যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলটা করছে তারা যদি এস্টাবলিশ হয়, সেটা নিশ্চিতভাবে একটা সাফল্যের জায়গা হবে এবং এই স্বাদের ভাগ হবে না, এই স্বাদের মজাই আলাদা।
পিচপুরে ছোট ছোট ঘটনা, তৃণমূল দলের মধ্যেও ছোট ছোট ঘটনা ঘটেছে, কিন্তু আমরা তৃণাঙ্কুর ভট্টাচার্যকে দেখেছি সোনাইতেও আছে, কমলেও আছেন, কারোর সাথেই তার সম্পর্ক খুব খারাপ জায়গায় নেই। আর এই রসায়নটা মেনটেন করেন কিভাবে? তারা কেন থাকবে না? তারা তো দুই পুরসভার দুই চেয়ারম্যান। আর দেখুন, আপনারা আপনাদের মতন পারসেপশন তৈরি অনেক চেষ্টা করেন, সেগুলো দলে ইন্টারনালি আমাদের সেগুলো আমরা বলতে পারি না, বা আমরা আমাদের আপনাদের মতন করে ভাবতে পারি না। দেখুন, রাজনীতি করতে গেলে কখনো ভালো হতে পারে, কখনো খারাপ হতে পারে, সম্পর্কের কখনো এক্সপেকটেশন থাকতে পারে, কখনো এক্সপেকটেশন ফুলফিল হতে পারে, কখনো নাও হতে পারে। এটা কোনো ব্যাপার নয়। আর আমার ক্ষেত্রে একটা প্লাস বলতে পারেন যে আমার রাজনীতি যখন বেড়ে ওঠা, তখন তো প্রাথমিকের সান্নিধ্যে, প্রাথমিকের বেসিক বর্ন এন্ড ব্রড তো ওনার হাত ধরে, পরবর্তীকালে নিশ্চিতভাবে আমি দিদি বা অভিষেক দার সান্নিধ্য পেয়েছি, ভালোবাসা পেয়েছি, কিন্তু আমার রাজনীতির এবিসিডিটা খুব ভালোভাবে হয়তো তৈরি হয়েছে, এবং আমি সেটাই বাকিদের শেখানোর চেষ্টা করি। দেখুন, পলিটিক্স ফর দ্য পার্টি এন্ড পলিটিক্স ফর দ্য পিপল, তো এর মাঝখানে পার্টি এবং জনগণের প্রতি দায়বদ্ধতা ছাড়া আমার মনে হয় ব্যক্তিগত স্বার্থ বা অতিরিক্ত সম্পর্ক যদি কোনো জায়গায় তৈরি হয়, সেটা পলিটিক্সে ভালো করে না। আমরা রাজনীতির ছেলে, রাজনীতি করতে এসেছি, এবং আগামী দিন, আজকে শুধু নয়, আজকে আমার যা বয়স, আজ থেকে 30 বছর পরেও যাতে মানুষের কাছে অন্তত গ্রহণযোগ্যতা থাকে, এবং দলের ইন্টারনাল লোকজনদের কাছে যাতে অন্তত একটা গুড ইমেজ তৈরি হয়, পারসেপশন তৈরি হয়, এটা আমাদের কাছে আর কি খুব বড় একটা লক্ষ্য। তাই আপনারা যেভাবে ভাবেন বা বলেন, ওইভাবে আমরা ভাবি না, এবং নিশ্চিন্তে আমাদের কাছে লক্ষ্যটা অনেক বড়, এবং নিশ্চিতভাবে আমার দায়বদ্ধতার জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো আর কিছু হতে পারে না। আমরা দেখেছি ভোটে এর আগে 19 সালের ভোট গেছে, সেবারে দীনেশ ত্রিবেদী হেরে গেছিলেন এখান থেকে 14,700 ভোটে, সেই একই প্রার্থী অর্জুন সিং। এই প্রশ্নটা আমি সবাইকেই করেছি। তো ঠিক 5 বছর পর মনে হচ্ছে যেন রিপিট টেলিকাস্ট ঘটনা। অনেক জায়গাতেই হয়তো কর্মীরা ভয়ে আছেন, মুখে বলছেন না, রাত পোহালেই ভোট গণনা। কি বার্তা দেবেন কর্মীদের উদ্দেশ্যে? এবার এত আত্মবিশ্বাসী হওয়ার কারণ কি? উল্টো দিকে তো সেই অর্জুন সিং, যিনি প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে হারিয়ে দিয়েছিলেন 1 মাসের মধ্যে দল ছেড়ে গিয়ে, এবার তাহলে আপনারা বলছেন 1 লাখ 1.5 লাখ ভোটে বা 50,000 ভোটে জিতবে। রসায়নটা কি, যুক্তিটা কি? দেখুন, প্রথমত বললি না, এক ঘটনা নয়, রাজনীতি তো অনেকগুলো বিষয়ের উপর তৈরি হয়। সবার প্রথম ফ্যাক্টর হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম পার্থ ভৌমিক। কে পার্থ ভৌমিক? যে 365 দিন 24 ঘন্টা রাজনীতিটা করেন, যাকে মানুষ সারা বছর নিজের এলাকার বা এই জেলার সমস্যার সমাধানের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরে শেষ নাম হিসেবে ধরেন, এবং নিশ্চিতভাবে বলতে পারি তিনি যেভাবে সকলের সঙ্গে জনসংযোগ সারা বছর ধরে রাখেন, বা তার যে গ্রহণযোগ্যতা আজকে সাধারণ মানুষের কাছে, ভালো ছেলে বা নাট্যকার রাজনীতিবিদের বাইরে দিয়েও তিনি থিয়েটার প্রেমী, তিনি সংস্কৃতি মনস্ক মানুষ হিসেবে যেটা রয়েছে, সেটা সকলের কাছে অনেক বেশি অ্যাকসেপ্টেবল। দীনেশ ত্রিবেদীর ক্ষেত্রে সবচেয়ে মাইনাস ছিল একটা পর্যায়ে, যে তার অ্যাভেলেবিলিটি অতটা ছিল না, এবং সেই জায়গা থেকে পার্থভূমি এমন একটা মানুষ যিনি অলওয়েজ অ্যাভেলেবেল। তিনি সকাল 10:30 11টার সময় আসেন, তিনি দেখবেন তার বাড়িতে লোকজন যারা এসছে বাড়ির সামনে, তাদের সঙ্গে বাড়িতে সামনে কথা বলছেন। তারপর 11:30 12টা হলে তিনি পৌরসভায় আসেন, পৌরসভায় লোকজনের সঙ্গে কথা বলছেন। মানে আপনি কিন্তু কম বেশি বলতে পারবেন, তারপরে তিনি দপ্তরে চলে যাবেন, দপ্তর থেকে এসে আবার তিনি বসবেন, গল্প করবেন, আড্ডা মারবেন। মানে এইরকম ঘুরে 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 তার একটা সবসময় কিন্তু মানুষের মধ্যে। তাই এর মানেটা এটা দেখাচ্ছে যে প্রাথমিক ইজ অলওয়েজ অ্যাভেলেবেল। প্রথম পর্যায়ে হচ্ছে এইটা। দ্বিতীয় ক্ষেত্রে যদি দেখেন, গতবারের নির্বাচনে কিন্তু এমন অনেকজন ছিল আমাদের দলের সঙ্গে যারা দলের প্রতি 100% ডেডিকেটেড ছিল না, এবং আজকে তৃণমূল কংগ্রেসের যা জোর এই ব্যারাকপুরের বুকে, এবং সেটা অর্জুন সিং এর বিপক্ষে, সেই সময় যারা তৃণমূল কংগ্রেসের দায়িত্বে ছিল তার মধ্যে অধিকাংশ অর্জুন সিং এর ঘনিষ্ঠ ছিল। কারা নামগুলো জানতে চাই এই কালের আপনি দর্শক। যদি ওই পাশে দেখেন যে শিলদা, সেই মুহূর্তে দেখেন মনীষ দা, দেখেন আপনি সেই মুহূর্তে পরেশদার যথেষ্ট বয়স ছিল সেটা দেখেন আপনি, সেই সময় তৎকালীন বীজপুরের বিধায়ক, তিনিও সেই মুহূর্তে দলের প্রতি আস্থা হারিয়েছিলেন, কেন মুকুল রায় সেই মুহূর্তে দেওয়ার পর হয়তো মুকুল রায় বিজেপিতে জয়েন করার জন্য তারপর একটা প্রেশার ছিল, এবং আরো যারা যারা ছিলেন, সুনীল সিং এর ক্ষেত্রে আপনারা দেখেছিলেন যে একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে ছিলেন, তো যার ফলে কর্মীরা তাদের প্রতি হয়তো 100% ভরসা করতে পারেননি সেই মুহূর্তে, বা একটা ভোট করাতে গেলে যা যা প্রয়োজনীয়তা হয় সেটা হয়তো 100%
ছিল না। আচ্ছা, এবারও শোনা যাচ্ছে, কানাঘুষো শোনা যাচ্ছে যে এবার নাকি তৃণমূলের বহু কর্মী সমর্থক তারা তৃণমূলের টেন্টে বসেছেন, তারা মিছিলে হেঁটেছেন, কিন্তু ভোটটা দেওয়ার সময় পদ্ম ফুলে দিয়েছেন। কি বলবেন? দেখুন, স্পেকুলেশনের অনেক হতে পারে, এরকম দু চারজন হয়তো করতেও পারে, কিন্তু যেই ভোট মার্জিনে প্রাথমিক মহাশয় জিতছেন, এরকম যদি 8-10খানা ঘটনাও ঘটে সেটা কোনো ফ্যাক্টর হবে না। কেন আমি বলছি, খুব কম হলেও প্রাথমিকের মার্জিন 50,000, আর বেশি হলে লাখখানেকের ধারে কাছে চলে যাওয়ার উজ্জ্বল সম্ভাবনা। তাই এটা খুব একটা বড় ফ্যাক্টর নয়। আর এগুলো তো মানুষ মানুষকে একটা স্পেকুলেশন দিয়ে বলে, এর তো যথার্থ প্রমাণ যে অনেক রয়েছে এমন তো নয়। দেখুন না, অপেক্ষা করুন আর তো একটা দিন। হাজিনগর, টিটাগড়, গৌরীপুর এই ধরনের অবাঙালি অধ্যুষিত জায়গায় বলাই হচ্ছে যে এবারের ভোট পোলারাইজড হয়ে গেছে, অবাঙালি হিন্দু ভোট ম্যাক্সিমামটা পড়েছে বিজেপিতে। কি বলবেন? আমার মনে হয় না, এগুলো আপনাদের বক্তব্য। আমার মনে হয় লক্ষ্মীর ভান্ডার তো সবাই পাচ্ছেন, আজকে সব মায়েরাই চান যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকুক, আজকে তো সরকারি বিভিন্ন প্রকল্পগুলো সবাই পাচ্ছেন। তাই ধর্মের বিনিময়ে ভাগটা আমরা বিশ্বাস করি না। এটা বিজেপির বলা কথা বলতে পারেন, ওদের ভোট পার্সেন্টেজটা বাড়ানোর জন্য। কিন্তু যেভাবে নির্বাচনের শেষ লগ্নে কেজরিওয়াল এসেছিল, আপনি বোধহয় দেখেছিলেন, টিটাগড় বলুন, ভাটপাড়া বলুন, গৌরীপুর বলুন, হাজিনগর বলুন, প্রাথমিকের প্রচারে যে ঢলটা আমরা সেদিনকে দেখেছিলাম, আমার মনে হয় না যে রেজাল্ট কোনো জায়গায় খারাপ হবে। আমার তো মনে হচ্ছে ভাটপাড়া তো তৃণমূল কংগ্রেস জিতবে। আমরা দেখেছি অর্জুন সিং বিজেপি প্রার্থী, তিনি বলেছেন যে আমডাঙ্গা সেখান থেকে তিনি 1 ভোটে হলেও জিতবেন, আর তিনি ব্যারাকপুর থেকে 1.5 লক্ষ ভোটে জিতবেন। কি বলবেন? তাকে তো কাউন্টিং এজেন্ট নিয়ে যেতে হবে। এখনো অব্দি তিনি 300টাও কাউন্টিং এজেন্ট জোগাড় করতে পারেননি, আমি যা খবর পেয়েছি। কতজন কাউন্টিং এজেন্ট প্রয়োজন? তার এবং তার ড্যামি মিলে, তার যতগুলো ড্যামি আছে তিনি তো তার 50% পৌঁছতে পারেননি, যা আমার কাছে খবর আছে এখনো। দেখা যাক, তিনি তার মতন করে নিশ্চিতভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তার গণতান্ত্রিক অধিকার রয়েছে। কিন্তু এটুকুনি বলতে পারি, বিজেপি কর্মীদের যতই তিনি ফুলিয়ে ফাঁপিয়ে ফানুস দিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করুন যাতে সেদিন তিনি এজেন্টে লোক পান, আমার মনে হয় 2-4-5টা রাউন্ডের পর থেকেই গল্পটা খুব পরিষ্কার হয়ে যাবে, এবং সারা বাংলার মতন ব্যারাকপুরও সবুজ আবিরে ভরে যাবে। গতবার 19 সালে দেখা গেছিল এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী অর্জুন সিং জেতার পর অর্জুন সিং যেটা প্রচারেও বলেছেন বারবার যে আমি জেতার পর আবারও পার্থ ভৌমিকের মোবাইল বন্ধ হয়ে যাবে, আর তখন আপনাদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে? কি বলবেন এই বিষয়ে? দেখুন, এটা পরিষ্কার থ্রেট দেওয়া, বুঝতে পারছেন। উনি তো প্রকাশ্যেই বলেছেন যে নির্বাচনে আমি জেতার পর গতবারের মতো এবারও পার্থ ভৌমিকের মোবাইলটা বন্ধ হয়ে যাবে। কি বলবেন? মানে তিনি কি বোঝাতে চাইছেন? বিজেপির এবং রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য এবং অনেক তৃণমূলীদেরও বক্তব্য যে গতবার নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর যখন এলাকায় সন্ত্রাস চলছিল সেই সময় পার্থ ভৌমিককে মোবাইলে পাওয়া যায়নি বেশ কয়েকদিন। কি বলবেন? দেখুন, কেউ কারোর মতন বলতে পারেন, কিন্তু আমার সঙ্গে তো প্রতি মুহূর্তে প্রাথমিকের মেন নাম্বারেই আমার সঙ্গে কথা হতো, যোগাযোগ থাকতো, এবং আমি তাকে অলওয়েজ অ্যাভেলেবেল পেয়েছি। এবং যে লড়াই আমরা করেছিলাম এবং প্রাথমিককে যেভাবে দেখেছিলাম এই ইউনাইটেড বুকে একা টোটো নিয়ে, একা বাইক নিয়ে বেরোতে এবং বেরিয়ে প্রচার করতে, আমার মনে পড়ে তিনি একা টোটোয় করে মাইক দিয়ে বলতে বলতে যাচ্ছেন, কাউকে সঙ্গে নেননি, কারণ এটার জন্যই যাতে কোনো কর্মীর নিরাপত্তাহীনতা তিনি যাননি। কেন সেই মুহূর্তে কেউ যদি তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে এগোতো, সেদিন রাত্রিবেলা তার বাড়িতে বাড়ি ভাঙচুর বা বোম্বিং হতো, তাকে রাস্তায় ফেলে মারধর করা হচ্ছিল, এমন একটা কঠিন পরিস্থিতি, এবং প্রশাসনের তরফ থেকেও কোনো উল্লেখযোগ্য সাড়া পাওয়া যাচ্ছিল না, এমন পরিস্থিতি। নির্বাচন কমিশন, পুলিশ, আপনারা দেখেছিলেন। তো এরূপ পরিস্থিতিতে আমি দেখেছিলাম প্রাথমিককে এইভাবে। এবার এটা ওরা বিরোধীদের পারসেপশন তৈরির জন্য হয়তো করতে পারে। আর এটাও ঘটনা, যদি আমাকে একই সঙ্গে 500 জন ফোন করে, আমার 500 জনের সঙ্গে ফোন ধরে কথা বলা সম্ভবপর নয়। আমারও একটা মানুষ হিসেবে একটা লিমিটেশন থাকা এটাই স্বাভাবিক। তো আমি আমার মতন করে যতবার তাকে ফোন করেছি, আমি হয় ততবারই তাকে পেয়েছি, নাহলে তার কল ব্যাক পেয়েছিলাম। আমি তো নিজে লড়াইয়ের সামনের সারিতেই ছিলাম বা থাকার চেষ্টা করেছিলাম, এবং আমার সঙ্গে থাকা তার নেতৃত্বে, প্রাথমিকের নেতৃত্বে ছাত্র যুবরাও ছিল, এবং আপনারা দেখেছিলেন যে এই নৈহাটি কিভাবে ঘুরে দাঁড়িয়েছিল। আর নেত্রীর আশীর্বাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জোর, এবং ব্যারাকপুরের সাধারণ মানুষের আশীর্বাদকে কেন্দ্র করে দায়িত্ব নিয়ে বলতে পারি, বাংলার মানুষ তথা ব্যারাকপুরের মানুষ সেই সন্ত্রাস দেখেছিল। সেই সন্ত্রাসকে সামনে রেখেই প্রাথমিক এবার বলেছিলেন গুন্ডারাজ নয়, শান্তি চাই।
মানুষ গুন্ডারাজের বিপক্ষে, শান্তির পক্ষে ভোটটা দিয়েছে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাজনীতিতে অনেক সময় অঘটন ঘটে। ইন্দিরা গান্ধীও হেরে গেছেন, মমতা ব্যানার্জিও 1989 সালে লোকসভায় হেরে গেছিলেন। রাজনীতি এমন একটা জিনিস, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হয়। তৃণমূল কংগ্রেস 12 বছরের উপর ক্ষমতায় রয়েছে। 2019-এ আমরা দেখেছি, বিশেষ করে ব্যারাকপুরে বিধানসভা তৃণমূলের দখলে, পুরসভা তৃণমূলের দখলে, তারপরেও একা অর্জুন সিং জেতার পর গোটা নৈহাটি এবং তার পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে দলে দলে তৃণমূল কাউন্সিলররা বিজেপিতে গিয়ে নাম লিখিয়েছেন দিল্লিতে গিয়ে। পুরসভাগুলো অচল হয়ে গেছিল, স্কুল কলেজ বন্ধ হয়ে গেছিল, অথচ রাজ্য সরকার তৃণমূলের। এত দিন চলার পরেও 24 সালে যদি সেই অঘটন আবার ঘটে, তৃণমূল কতটা প্রস্তুত সেই ঘটনার পুনরাবৃত্তি আটকানোর জন্য? তৃণাঙ্কুর ভট্টাচার্য কি বলতে পারবে যে এলাকার শান্তি থাকবে এবং তৃণমূল রুখে দাঁড়াবে? তৃণমূলকে এই বিষয়ে প্রস্তুতি নেওয়ার দরকার নেই। ব্যারাকপুরের মানুষ বা বাংলার মানুষ এই সম্পর্কে প্রস্তুতি আগেই নিয়ে রেখেছে। ওই কথা আছে না, ন্যাড়া বেলতলা একবার যায়। নির্বাচন পরবর্তী সন্ত্রাস, লাল চুল, কানে দুল, মুখে গুটখা, হাফ প্যান্ট এবং মুখে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে এরা যেভাবে আমাদের ঈশ্বরকে রাস্তায় নামিয়ে এনেছিল এবং তাদের মুখ দিয়ে বেরোচ্ছিল, ভুরভুর করে বেরোচ্ছিল ট্রিপল এক্স রামের গন্ধ, সেই সময় কিন্তু এই ব্যারাকপুরের মানুষ শপথ নিয়ে নিয়েছিল, আর যাই হোক অর্জুন সিং কে নয়। আজকে যদি এখানে অর্জুন সিং এর বদলে বিজেপির অন্য কোনো প্রার্থী দাঁড়াতো, হয়তো আমাদেরকে আরেকটু বেশি পরিশ্রম করতে হতো বা এই বিষয় নিয়ে ভাবতে হতো। যেহেতু ক্যান্ডিডেটের নাম অর্জুন সিং, দায়িত্ব নিয়ে বলতে পারি তিনি শুধু হারবেন না, তাকে ব্যারাকপুরের মানুষ এমন ভাবে হারাবে যে অর্জুন সিং ব্যারাকপুরের বুকে আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। তার রাজনৈতিক ক্যারিয়ারের ডি এন্ড এখানেই। তবুও তো রাজনীতিতে অঘটন ঘটে। তৃণমূল কতটা প্রস্তুত? 19 সালের যে ঘটনা ঘটেছিল তার পরবর্তীতে 24 সালে কতটা প্রস্তুতি নিয়েছে তৃণমূল কংগ্রেস? দেখুন, দায়িত্ব নিয়ে বলছে ব্যারাকপুরের বুকে 0.01% সম্ভাবনাও নেই এখানে প্রাথমিকের বাইরে অন্য কাউকে জেতার। আর যদি কঠিন সময় লড়ার ক্ষেত্রে বলেন, এমন একটা সময় ছিল যে তৃণমূল কংগ্রেস এক এবং বাকি সব কেন্দ্রে তৃণমূল কংগ্রেস হেরে গেছে। তারপরেও কিন্তু তৃণমূল কংগ্রেস বাংলার শুধু ক্ষমতায় আসেনি, এইভাবে ক্ষমতায় এসছে। 2016 সালের নির্বাচন মিডিয়া দেখিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস হারছে, বিপুল জয় আপনারা লক্ষ্য করেছেন। 2019-এর সাময়িক খারাপ রেজাল্টের পর ওই 2019 রেজাল্টটাকে বাদ দিলে বাদ বাকি সবকটা ইলেকশন আপনি 2009 থেকে 2024 অব্দি আসুন, তৃণমূল কংগ্রেসের জয় জয়কার ছিল। 21 সালে তৃণমূল কংগ্রেস বিজেপি থেকে ঘোষিত হয়ে গেছিল 200 পার, ইসবার 200 পার। সেই 200 পারটা 70-এর ঘরে সে ঠেকেছিল। তাই মিডিয়া কি বলছে, বাকি কি বলছে জরুরি বিষয় নয়। তৃণমূল কংগ্রেস আবার যদি কোনোদিন একে চলে আসে, ভগবান না করুক, আবার যদি কোনোদিন একে চলে আসে, তারপরে তৃণমূল কংগ্রেস ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে, কারণ এর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে নেতৃত্ব দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2006 তখন বিরোধী দল তৃণমূল ব্র্যান্ড বুদ্ধ সরকার 230টা আসন জিতেছিল। ভাটপাড়ায় একজন মারা যাওয়ায় নির্বাচন পিছিয়ে গেছিল। 29-এ দাঁড়িয়েছিল তৃণমূল, বিরোধী দলের তকমা এনে দিয়েছিলেন অর্জুন সিং। আমাদের মনে আছে সেই সময় একে ব্র্যান্ড বুদ্ধর ইমেজ, তড়িৎ তোপদার, রঞ্জিত কুন্ডু, সুভাষ চক্রবর্তী, অমিতাভ নন্দী সংগঠিতভাবেও ভাটপাড়ায় অর্জুন সিংকে হারাতে পারেননি। একই ঘটনা আমরা 21 সালেও দেখেছি। 7টা বিধানসভার মধ্যে 6টা জিতেছে তৃণমূল। ভাটপাড়ায় অর্জুনের জয়ের রথ, অর্জুন সিং এর ছেলে দাঁড়িয়েছিলেন, আলটিমেটলি অর্জুনের নামেই ভোট হয়েছিল। অর্জুনের জয়ের রথ রোখা যায়নি। কাজেই রাজনীতিতে যে কোনো সময় অঘটন ঘটতে পারে। তখন আপনাদের দলের বিধায়ক, মন্ত্রী, সাংসদ, কাউন্সিলর এদের আবার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে না তো? যেটা 19 সালের পর দম আটকে আসছিল, দলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, সবাই সারিবদ্ধ হয়ে বিজেপিতে চলে গেলেন, আবার সুসময় ফিরে এলেন। এই অর্জুন সিংকে আবার আপনারা ফিরিয়েও নিয়েছিলেন। এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না তো আপনাদের দলের? এখন যারা নেতা মন্ত্রী আছে সবার নিঃশ্বাস ঠিকঠাক চলছে তো? দেখুন, একটা কথা আছে যে সময় যথার্থ কথা বলে। আমার বিশ্বাস এ বিষয়ে সময়ই কথা বলবে। দেখুন, কারোর নৈতিকতার দায়িত্ব তো নেওয়া যায় না, নৈতিকতাটা তাদের ইন্টারনালি আসে। আজকে যদি কেউ কখনো বদল করে, তবে তার নৈতিকতার প্রশ্ন। আমি আজকে মাইক ধরে আপনার কাছে এত বড় বড় কথা বলছি, দুদিন পর যদি আমার কোনো খারাপ বিশেষ লক্ষ্য করেন, তবে যারা আমায় বিশ্বাস করেছিল, যারা আমায়
ভরসা করেছিল তারা দুঃখ পাবে, কষ্ট পাবে। আমার আমার নিজের যে ইমেজ বা ভরসা মানুষ হয়তো করেন সেই জায়গাতে ধাক্কা খাবে। দেখুন, এটা এমন একটা বিষয় যেটা ব্যক্তিগত নৈতিকতার জায়গা। আমার মনে হয় যে যে সকল মানুষ নিজের স্বার্থে রাজনীতি করে সেই মানুষের যাই পাক সম্মানটা পায় না। আর সম্মান গড়তে বা ভরসা করতে অনেকগুলো বছর সময় লাগে, ভাঙতে একটা মুহূর্ত। আমাদের অনেক দলীয় সদস্য হয়তো বিভিন্ন চাপে পড়ে বিজেপিতে গেছে, আর এটাও তো ঘটনা যে এক এক সময় বিজেপি বাধ্য করছে বিজেপিতে যেতে, মানে তাদের আর কিছু গতি থাকছে না। কাউকে ইডি সিবিআই দিয়ে ভয় দেখিয়ে, কাউকে আর্থিক চক্রবে মামলায় মিথ্যা ভাসিয়ে, কাউকে বিভিন্ন আর্থিক প্রলোভন দেখিয়ে। দেখুন, সবাই তো সব রকম ভাবে সবকিছু সামাল দেওয়ার ক্ষমতা রাখে না। হয়তো সে রাজনৈতিক ভাবে ভালো, কিন্তু এই সকল নেগেটিভিটি তাদের সামলানোর ক্ষমতা রাখে না, তাই তারা গেছে। আজকে যারা বিজেপিতে গেছিল অনেক স্বপ্ন দেখে, তার অধিকাংশই ফেরত চলে এসছে। বিজেপি যাদের বিভিন্ন স্বপ্ন দেখিয়ে নিয়ে গিয়েছিল তারা কিন্তু বিজেপি যে সেটা নয়, মানে নদীর এপার কয়ে ছাড়িয়া নিঃশ্বাস ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস কবিগুরু বলে গেছিলেন। তো সেই বিশ্বাসের উপর হয়তো অনেকের নদীর ওই পারে পাড়ি জমিয়েছিল, কিন্তু এখন তারা বুঝতে পারছে যে দেওয়াল বোগাস। বিশ্বাস রাখুন বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, বাংলার আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর। আগামী দিনে বাংলার ছাত্র যুব সমাজ তথা মামাটি মানুষের প্রত্যেকটি প্রতিনিধি সুরক্ষিত এবং যথার্থ হাতে আছে, এবং আগামী 50টা বছর অন্তত তৃণমূল কংগ্রেস বাংলার বুকে থাকছে। না, এই যে চাপের কথা আমরা শুনলাম আপনার মুখ থেকে, যে চাপ, ইডি, সিবিআই, তো এই চাপ তো যদি রেজাল্ট খারাপ হয় তৃণমূলের, এবং যদি নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়ে আসেন, বিজেপি তো ওপেন থ্রেট করছে যে তৃণমূলের অর্ধেক জেলে আছে, আরো অর্ধেক জেলে যাবে। তা এই চাপ তো তখন আরো বাড়বে। তা এই চাপের মুখে আপনাদের নেতা, মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলর, চেয়ারম্যান তারা নতি স্বীকার করবেন না? তো চাপ তো থাকবেই। ধরুন, ওই কেন্দ্রের ওই চাপ। যে কি বললাম, হাতের 5টা আঙ্গুল তো সমান হয় না। এবার এই রাজনীতির একটা পর্যায়ে এসে কারোর নৈতিকতা নিয়ে, কারোর সাহসিকতা নিয়ে, কারোর সহ্য ক্ষমতা নিয়ে এইগুলো সম্পর্কে তো 100% নিশ্চিত করে বলা যায় না। তবে এটা ঘটনা, যারা মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে দীক্ষিত, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজের সেনাপতি বা নিজের অভিভাবক হিসেবে মনে করে, তারা নিশ্চিতভাবে দেখবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় ইডি সিবিআই এর বিরুদ্ধে কখনো মাথা নত করেনি। তারা কিভাবে লড়াই করেছেন, তার পরিবারকে নিয়ে রাজনীতি হচ্ছে, তাদেরকে নিয়ে কালিমালিপ্ত করার হাজারো চেষ্টা চলছে, তারা কিন্তু কখনো মাথা নত করেনি। তারা বলেছেন কি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমার যদি দুর্নীতির সঙ্গে কোনো সম্পর্ক পাওয়া যায় তিনি ফাঁসির দড়িতে ঝুলতে রাজি আছে। তো আমাদের নেতা এরকম, কিন্তু আমার নেতা এরকম বলেই যে 100 জনে 100 জন হবে এটা তো আশা করা যায় না। তবে নিশ্চিতভাবে বিশ্বাস করি, ওই যেটা বললাম, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে দীক্ষিত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজের নেতা হিসেবে মনে করেন, এবং তাদের যদি এটা সত্যি হয় ইন্টারনালি বাই হার্ট, তারা যদি মনে করেন, তবে নিশ্চিন্তে তারা লড়াই করবেন। ফল ভালো হোক কি ফল খারাপ হোক, ফল ভালো হলেও আমাদের দায়িত্ব, আমাদের ভাবতে হবে যে আমাদের সরকারকে মানুষ ভরসা করেন। একটা লোকসভা নির্বাচন যেটাই আমাদের কাছে সর্বোচ্চ পর্যায়ে নয়, আর যে 2-4টে আসন কমও আসে তখনও ভাবতে হবে যে বাংলার মানুষ আমার যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটাকে মাথায় সেই সেই সিদ্ধান্তটাকে মাথা পেতে নিয়ে এবং তার দায়িত্বটাকে নিজের কাঁধের ওপর, মাথার ওপর ভরসা রেখে আমরা আগামী দিনে এগোবো। এবং নিশ্চিতভাবে এটা তো বলতে পারি, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়। শিলভদ্র দত্ত এবার তিনি দমদমের বিজেপি প্রার্থী হয়েছেন, এবং সম্প্রতি দল ছেড়ে বিজেপিতে, তৃণমূল ছেড়ে সম্প্রতি বিজেপিতে জয়েন করেছেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়, যিনি এই ব্যারাকপুর দমদম জেলার তৃণমূলের সভাপতি ছিলেন। আপনাদের অসম্ভব প্রিয় পাত্র ছিলেন, এবং আপনাদের লিডার, আপনাদের ক্যান্ডিডেট পার্থ ভৌমিকের অসম্ভব প্রিয় মানুষ তাপস রায় বিজেপিতে চলে যাওয়া, এটাকে কি বলবেন? নিশ্চিতভাবে যদি রাজনীতির বাইরে গিয়ে বলেন, সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে একটা শখ ছিল। কারণ তিনি তো ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন। আজকে আমি যেভাবে ছাত্রের সভাপতি আছে, তিনিও একজন ছাত্র পরিষদের সভাপতি ছিলেন। যারা ছাত্র রাজনীতি করে আসে তাদের একে অপরের প্রতি দুর্বলতা যথেষ্ট থাকে, এবং তিনি যখন দলে ছিলেন আমি উপলব্ধি করেছিলাম তিনি ছাত্র রাজনীতি সকলকে খুব স্নেহ করেন। তাই নিশ্চিতভাবে তার চলে যাওয়াটা একটা ধাক্কা ছিল, কিন্তু আজকে উপলব্ধি করছি হয়তো তাকে কোনো পরিস্থিতিতে চাপ দিয়ে তাকে নিয়ে গেছেন, হয়তো অন্য কোনো রকম কারণও হতে পারে। দেখুন, প্রত্যেক মানুষের নৈতিকতা নিয়ে তো প্রশ্ন করা যায় না, বোঝা যায় না একটা মানুষকে দেখে কি কারণ না কারণ। তবে আমি নিশ্চিত রেজাল্ট বেরোনোর পরে তো বটেই, তাপসদা খুব তাড়াতাড়ি অনুধাবন করবেন যে তার জীবনের সবচেয়ে বড় পলিটিক্যাল মিস্টেক বোধহয় তিনি এটাই করেছেন। তাপস রায়, শিলভদ্র দত্ত,
অর্জুন সিং, এরা যদি ভোটে জেতেন বা হারেন, কেউ কেউ জিতলেন বা কেউ কেউ হারলেন বা সবাই জিতলেন বা সবাই হারলেন, তারা যদি আবার তৃণমূলে ফিরে আসতে চান, তৃণমূল কি তাদের অ্যাকসেপ্ট করবে? দেখুন, আমি ছাত্র রাজনীতি করি এবং আমার মনে হয় ছাত্র রাজনীতির কি একটা লিমিটেশন থাকা উচিত। আমাদের সবাই যদি সব বিষয়ে মাথা ঘামাই, তবে আমরা নিজেরা নিজেদের কাজটা সঠিকভাবে করতে পারবো না। এই বিষয়ে ভাবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, দলের সিনিয়র নেতৃত্বরা রয়েছেন, শৃঙ্খলা কমিটি রয়েছে, সবকিছুই একটা সিস্টেম রয়েছে, সেই সিস্টেমের মধ্যে দিয়ে দলটা চলে। আমি শুধুমাত্র এটুকুনি বলতে পারি, যারা তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেছে, যারা তৃণমূল কংগ্রেসের হয়ে আহ রোদ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে যারা মাঠে ময়দানে লড়াই করে, তারা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। তাদের সেন্টিমেন্ট, তাদের আশা ভরসা এবং তাদের এই দলের প্রতি আবেগটা দলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা ইন্টারভিউয়ের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এবার চলে যাব র্যাপিড ফায়ার রাউন্ডে। প্রথমেই প্রশ্ন, সৌরভ গাঙ্গুলি না সচিন তেন্ডুলকর? সৌরভ গাঙ্গুলি। বাঙালি বাঙালি হিসেবে সৌরভ গাঙ্গুলিকে আমরা দেখে বড় হয়েছে। অবশ্যই সচিন আরো গ্রেটেস্ট, কিন্তু ব্যক্তিগতভাবে সৌরভ গাঙ্গুলি। বাবুল সুপ্রিয় না কুমার শানু? বাবুল সুপ্রিয়। পার্থ ভৌমিক না অভিষেক ব্যানার্জি? অবশ্যই বেসিক নেতা হিসেবে যারা উঠে ধরেছিলাম, দেখুন সেক্ষেত্রে অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু এর বাইরেও একটা উত্তর আমায় দিতে হবে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে আমায় চেনার সুযোগ পেয়েছেন আমি ছোট থেকে বড় হয়েছি বলে। আগে গাছটা বসানো, গাছটা জল দেওয়া, কুড়ি আসা, তারপর তো ফুল ফোটা। নিশ্চিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবার কাছে, তৃণমূল কংগ্রেস সকলের কাছেই সর্বোচ্চ নেতৃত্ব। কিন্তু প্রাথমিক মহাশয় যদি সেই ছেলেটাকে পিক আপ না করতো এবং তাকে পলিটিক্যালি না তৈরি করতো, তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অব্দি পৌঁছাতে পারতাম না, তার আগে হারিয়ে যেতাম। তবে অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার আগে বেসিক অভিভাবক হিসেবে পার্থ ভৌমিক। তাহলে আমরা কোনটা নেব, অভিষেক বন্দ্যোপাধ্যায় না পার্থ ভৌমিক? আজকের দিনে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হিসেবে অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেদিন কলেজে ফার্স্ট ইয়ারে যে ছেলেরা ভর্তি হয়েছিল, সেই ছেলেরা পলিটিক্স হবে, যার কোনো তৃণমূল ছাত্র পরিষদ বা তৃণমূল কংগ্রেসের কোনো পোর্টফোলিও তার ছিল না, সেই ছেলেটার কথা যদি বলেন তবে পার্থ ভৌমিক। শুভঙ্কর ঘোষ না কমল অধিকারী? দুটো মিউনিসিপ্যালিটি, কোনো মিলিয়ে আসে না। আমার নিজের বাড়ি দুজনেই চেয়ারম্যান। এটা র্যাপিড ফায়ার। শুভঙ্কর ঘোষ না কমল অধিকারী? নৈহাটির ক্ষেত্রে অশোক চ্যাটার্জি, বাকি ক্ষেত্রে আমার নিজের বাড়ি হালিশহরে। বলতে পারেন হালিশহরের চেয়ারম্যানকে একজন নাগরিক হিসেবে প্রয়োজনীয়তা বেশি। আর বাদ বাকি তো পলিটিক্যালি যদি ইকুয়েশনে বলেন, সবাই আমার কাছে সমান। আমি রাজ্যের ছাত্রের সভাপতি। মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বোচ্চ নেত্রী, তিনি আছেন বলে তৃণমূল কংগ্রেস দলটা আছেন। যদি ভবিষ্যৎ প্রজন্মের কথা বলেন, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্জুন সিং না শুভেন্দু অধিকারী? কে বেশি খারাপ এটা প্রশ্ন করছেন? যে কোনো একটা, কে বেশি খারাপ বেশি ভালো? গদ্দারিতে দুজনে দুজনকে টপকে যায়, তাই এদের দুজনের মধ্যে একটা বিষয় কমন, অর্জুন সিং না শুভেন্দু অধিকারী না বলে আপনি বলতে পারেন অর্জুন সিং এবং শুভেন্দু অধিকারী, দুজনেই অপছন্দের তালিকায়। সুবোধ অধিকারী না সোমনাথ শ্যাম? সুবোধ অধিকারী আমার বিধায়ক, এবং অবশ্যই সোমনাথ শ্যাম খুব কাছের মানুষ, কিন্তু সুবোধ অধিকারী আমার বিধায়ক। ঠিক যেভাবে বললাম যে হালিশহরের আমার চেয়ারম্যান যেহেতু শুভঙ্কর ঘোষ, তার ক্ষেত্রে আমার নাগরিক হিসেবে প্রয়োজনীয়তা বেশি, কিন্তু পলিটিক্যালি দুজনেই সমান। আর সুবোধ অধিকারী আমার নিজের বিধায়ক অবশ্যই। বিষ্ণু অধিকারী না অভিজিৎ চ্যাটার্জি? দুজনেই পলিটিক্যাল ফেলো, দুজনের মধ্যে কোনো কম্পারিজনই আসে না, দুজনেই আমার খুব কাছের, কিন্তু একদমই তুলনা চলে না। নরেন্দ্র মোদী না অমিত শাহ? ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে তার প্রধানমন্ত্রী চেয়ারটা থেকে একটা বেসিক নিশ্চিতভাবে সম্মান করতে হয়। তবে ভারতবর্ষের গণতন্ত্রের জন্য দুজনই ভয়ানক। আমরা আজকে মুখোমুখি হয়েছিলাম এমন একজন ব্যক্তিত্বের, যিনি বিগত 6 বছরেরও বেশি সময় ধরে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি পদে রয়েছেন, এবং তিনি রাজ্য সভাপতি হওয়ার পর তৃণমূল ছাত্র সংগঠনকে ঢেলে সাজিয়েছেন, এবং তৃণমূল ছাত্র সংগঠন তৃণমূলের যে আন্দোলন তাতে একটা নতুন মাত্রা দিয়েছে। আমরা অভিনন্দন জানাবো আগামী দিনের জন্য তৃণাঙ্কুরকে। আমরা আবারও তৃণাঙ্কুরের মুখোমুখি হব। আজকে এ পর্যন্তই। ক্যামেরায় বিউটি নাথের সঙ্গে শোভনলাল রাহা, এই কাল।